49%, ফলে প্রতি 100 জনের মধ্যে 49 জন হলো পাকিস্তানি, যারা এই ইনস্টাগ্রামটাকে ফলো করছে। মাননীয় প্রধান বিচারপতির এক মন্তব্যে ককরোচ জনতা পার্টির কার্যত আমরা দেখলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের উদ্ভব ঘটেছে। এই ককরোচ জনতা পার্টিটা কি? ঠিক সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঝড় তুলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি ভার্সেস ককরোচ জনতা পার্টি, সবাই বলছেন বিজেপি ভার্সেস সিজেপি, কিন্তু এই ককরোচ জনতা পার্টির পেছনে কারা, কি আছে, কি এর ভবিষ্যৎ হতে পারে আমরা জানার চেষ্টা করছিলাম। অনেকেই বলছিলেন দিদি ককরোচ জনতা পার্টিটা কি, কিভাবে সৃষ্টি, বা এর রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা কি 29-এ বিজেপি সরকারকে টাবেল দিতে পারে, কি হতে পারে আলটিমেট সবাই জিজ্ঞাসা করছিলেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও কি ককরোচ জনতা পার্টি নিয়ে ভাবছেন? তাদেরও মাথায় কি এটা নিয়ে তারা চিন্তা করছেন, এটার কি কোনো ভবিষ্যৎ রয়েছে? তারা কি মনে করছে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, আপনারা কি বিশ্লেষণের মধ্যে এই ককরোচ জনতা পার্টি এই 2-3 দিনের মধ্যে বিজেপির যে মিলিয়ন সংখ্যা সাবস্ক্রাইবার বা টুইটারে ফলোয়ার, সেগুলোকে কার্যত দেখা যাচ্ছে ছাপিয়ে গেছে এই কদিনের মধ্যে? সবাই বলছেন এটা নাকি জেএনজি। এটাকে আপনারা কি রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে রাখছেন? দেখো, ককরোচ জনতা পার্টি যেটা, সেটা কিন্তু রীতিমতন সারা পৃথিবীতে সাড়া জাগিয়েছে। এটা কোনো পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি নয়, মানে এখনো ইলেকশন কমিশনের কাছে তারা কোনো নথিভুক্ত দল নয়। 16 তারিখের আত্মপ্রকাশ, এবং এই আত্মপ্রকাশ হলো অভিজিৎ দীপকে, উনি বোস্টন ইউনিভার্সিটির সাথে যুক্ত, এবং তার 30 জন ফলোয়ার, এরা মিলে প্রধান বিচারপতি মন্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরবার জন্য এই ককরোচ জনতা পার্টি বলে একটি পার্টি তৈরি করলো। যদিও বলছি আবারও, এই ককরোচ জনতা পার্টি এখনো ইলেকশন কমিশনের খাতায় নথিভুক্ত দল নয়। মাত্র 6 দিন হয়েছে পার্টির, যেটা সোশ্যাল মিডিয়াতে তারা ইনস্টাগ্রাম এবং অন্য সোশ্যাল মিডিয়া নয়, শুধু ইনস্টাগ্রামে এই মুহূর্তে তোমার সাথে কথা বলছি, ওনাদের ফলোয়ারের সংখ্যা 2,40,40,00,000 হয়েছে, 20.40 মিলিয়ন। এই মুহূর্তে বিজেপির সাথে বা কংগ্রেসের কোনো ইনস্টাগ্রামে ফলোয়ার এর সংখ্যার কনটেক্সটে যদি বিচার করি, তাহলে প্রায় 2.5 গুণের মতন বেশি। এখানেই ককরোচ পার্টির যারা সমর্থক বা যারা এটাকে মানে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, তারা একটা বিতর্কের জন্ম দিয়েছেন যে সিজেপি বিজেপিকে হারিয়ে দিল, সিজেপি বিজেপিকে হারিয়ে দিল, এই ভাবনাটা তারা এনেছেন। এবং আজকে মহুয়া মৈত্র থেকে শুরু করে অখিলেশ যাদবের মতন মানুষ, তারাও কিন্তু ককরোচ জনতা পার্টির ভাবনা চিন্তা প্রচার করছেন বা তাদের সাথে যুক্ত হচ্ছেন। ফলে এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বা অখিলেশ যাদব সমাজবাদী পার্টি, তারাও কিন্তু তাদের থট প্রসেস চিন্তার মধ্যে এই সিজেপি ককরোচ জনতা পার্টি ভাবনা চিন্তা ধরা পড়ছে। দেখো, একজন অধ্যাপক হিসেবে আমার ধরা পড়ার মানে সিজেপিকে নিয়ে আমি ভাবছি 3টে কারণে। একটা হলো যে এত অল্প সময়ে এই বিপুল পরিমাণে রেসপন্স একটি সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে, ইনস্টাগ্রাম সোশ্যাল মানে ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া এখনো ধরেনি তারা, ফেসবুক বা এক্স হ্যান্ডেলের মতন। ফলে এত বিপুল সংখ্যক মানে অল্প বয়সী মানে যুব সমাজ কেন এত রেসপন্স করছে, এটা আমাকে ভাবাচ্ছে। দুই, কোন কনটেক্সটে ইয়ং জেনারেশন জেন জি তারা রেসপন্স করছেন, সেটা কি তারা শুধুই মানে যুক্ত ফলোয়ার হচ্ছেন, নাকি এর মধ্যে কোনো বেদনা লুকিয়ে আছে, এর মধ্যে কোনো দুঃখ লুকিয়ে আছে, যে দুঃখটাকে তারা ব্যঙ্গাত্মক আকার দিয়েছেন যখন এ দেশের প্রধান বিচারপতি তিনি মন্তব্য করেন এই বেকারদের নিয়ে, যে মন্তব্যটা ককরোচ
মানে বেকারদেরকে ককরোচের সাথে তুলনা করা হয়, তারপরে অবশ্য উনি সেটাকে সংশোধন করে বলেছেন। মন্তব্যটা কি ছিল একটু যদি আমাদেরকে। না, উনি বেসিক্যালি যারা মানে বেকার, মানে যাদের কাজকর্ম নেই, তাদেরকে সেই কনটেক্সটেই ককরোচ শব্দটা ব্যবহার করে মিন করতে চেয়েছেন তাদেরকে। তারপরে অবশ্য উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, চিফ জাস্টিস মাননীয় বিচারপতি সূর্যকান্ত, তিনি তখন কিছুটা চেঞ্জ করে বললেন যে মানে প্রথমে তিনি ককরোচ এবং প্যারাসাইট এই হিসাবে ইয়ং জেনারেশনটাকে ব্যাখ্যা করেছিলেন। তারপরে লেটার হি ক্ল্যারিফাইড হি মিন্ড পিপল উইথ ফেক ডিগ্রি, যাদের মানে ভুল মিথ্যে ডিগ্রি আছে, জালি ডিগ্রি আছে, আহ, তাদেরকেই উনি মূলত বোঝাতে চেয়েছিলেন। কিন্তু মানে পুরো বেকার সমাজকে বোঝাতে চাননি, যারা জালি ডিগ্রি নিয়ে, উনি মেনলি বলতে চেয়েছিলেন যে যারা জালি ডিগ্রি নিয়ে এখনো ওকালতি করছে তাদেরকে আগে রেকটিফাই করুন বা তাদেরকে আইডেন্টিফাই করুন। এবং এইটা কিন্তু যতক্ষণ উনি রেকটিফাই করেছেন তার মধ্যেই উনার বক্তব্য ভাইরাল হয়ে যায়, এবং তার ওই ভাইরাল বক্তব্য এরপরে উনি রেকটিফাই করে এই মানে যারা জালি তাদের সম্পর্কেও মানে যেটা উনি বলেছেন সেটা নিয়েও কিন্তু এই ককরোচ পার্টির যারা ফাউন্ডার অভিজিৎ, তিনি কিন্তু পরিষ্কার আবারও দ্বিতীয় স্তরের প্রশ্ন করেছেন যে সত্যি তো আমরা বেকার, মানে আমাদের যে কোনো মানে ডিগ্রিকে, প্রাতিষ্ঠানিক ডিগ্রি আমাদের যাদের নেই তারা আমরা তো ককরোচই। মানে উনি বলতে চেয়েছেন যে জালি ডিগ্রি বা সেই রকম ইনস্টিটিউশনাল ডিগ্রি যাদের নেই, মানে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে যাদের ডিগ্রি নেই, তাহলে কি তারা সবাই জালি? তারা কি তাহলে ককরোচ? এবং সেখানে অভিজিৎ পরিষ্কার করে বলছেন যে মানে প্রধান বিচারপতি যেটা বলবার চেষ্টা করেছেন সেখানে একটা মানে ইয়ং জেনারেশন বা জেনজির তাদের একটা কোনো একটা দুঃখ লেগেছে, বেদনা লেগেছে যে আমরা সত্যি ককরোচ, আমরা তাহলে আরশোলা, মানে এতটাই যে যাকে পায়ে মারিয়ে চলে যাওয়া যায়, যাকে যে কোনো ভাবে অবহেলা করা যায়, যার কোনো মূল্য নেই বাজারে। ফলে জেনজির যে দেখো কর্মহীন মানে এই দেশ, একটা বিরাট সংখ্যক মানুষ কাজ নেই, বিরাট সংখ্যক মানুষ উপযুক্ত শিক্ষা পায় না, বিরাট সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে বাস করেন। ফলে এইখান থেকে যখন এবার ইয়ং জেনারেশন বেরোচ্ছে, তাদের সামনে তো আমাদের মতন নয়, চাকরি নেই। তা আগে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তোমার গিয়ে মিলিটারি, তারপরে তোমার রেলওয়ে, সব জায়গায় হাজার হাজার ছেলের চাকরি হতো। এখন চাকরির অভাবে ছেলে মেয়েরা কিভাবে কাটায় সময় তুমি কল্পনা করতে পারবে না রোজিনা। নিট নিয়ে যে দুর্নীতিটা সামনে নিট নিয়ে দুর্নীতিটা ওনারা তারপরে দুদিন পরে আবার যুক্ত করলেন, করে নিট নিয়ে দুর্নীতি এবং মানে এন্টার পলিটিক্যাল সিস্টেমকে স্যাটেয়ার করা। ভারতবর্ষের যে রাজনৈতিক ব্যবস্থা চলছে সেই রাজনৈতিক ব্যবস্থাকে তারা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরবার চেষ্টা করছে। তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, আবারও বলছি যে ককরোচ জনতা পার্টি সিজেপি এই মুহূর্তে ইনস্টাগ্রামে বিজেপিকে পরাজিত করেছে, কংগ্রেসকে পরাজিত করেছে, পৃথিবীর সবচেয়ে দ্রুত একটা পলিটিক্যাল পার্টি হিসেবে উঠে আসার অবস্থান তৈরি করেছে, যদিও এখনো রেজিস্টার্ড পার্টি নয়। এবং এই পার্টি বেসিক্যালি সিস্টেমকে ব্যঙ্গাত্মকভাবে বিশ্লেষণ করছে, সিস্টেমটাকে ব্যঙ্গাত্মকভাবে বিশ্লেষণ করছে জন্যই এটা আটশোলা পার্টি হিসাবে, আটশোলা, ককরোচের বাংলা হলো আটশোলা। আটশোলা আপনারা দেখেন রান্নাঘরে থাকে, আপনারা দেখেন যে আটশোলাকে আমরা পা দিয়ে মারিয়ে যাই, আটশোলার কোনো মূল্য নেই। সেই জায়গা থেকে সেই জায়গায় জেনজি নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য, যেখানে তিনি এই যুব সমাজকে হয়তো আকস্মিকভাবেই আরশোলার সাথে তুলনা করেছিলেন, যদিও উনি পরবর্তী সময় রেকটিফাই করেন, কিন্তু তারপরেও সেই বিষয়টা তাদের আঘাত লাগে এবং তারা ইনস্টাগ্রামে নিজেদেরকে আটশোলা পার্টি বা
ককরোচ জনতা পার্টি হিসাবে নিজেদেরকে তুলে ধরে, যা এবং বিপুল সংখ্যক মানুষের সমর্থন পায়। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে এই সমর্থন কারা দিল? এটা কিন্তু একটা আতঙ্কের ভয়। যদি ভারতবর্ষ থেকে এইটা আসতো তাহলে আমার কিছু বক্তব্য ছিল না। আমি যে তথ্যগুলো পাচ্ছি তাতে দেখা যাচ্ছে পাকিস্তান, সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি মানুষ কিন্তু রেসপন্স করছে। এটা প্রায় 49%। ফলে প্রতি 100 জনের মধ্যে 49 জন হলো পাকিস্তানি, যারা এই ইনস্টাগ্রামটাকে ফলো করছে, মানে এই ককরোচ জনতা পার্টির পোস্টটাকে ফলো করছে। দ্বিতীয় ভাগে যেটা আছে ইউএসএ, ইউএসএ তে কত পার্সেন্ট? 14% আছে। তারপরে বাংলাদেশ তৃতীয় স্থানে আছে। কত পার্সেন্ট আছে বাংলাদেশে? 14%। আর ভারতবর্ষ হলো চতুর্থ স্থানে আছে, ভারতবর্ষের মাত্র 9%। তাহলে তুমি ভাবো যে পৃথিবীর ভারতবর্ষের সবচেয়ে শত্রু দেশ পাকিস্তান, তারা কিন্তু এই জেনজির হতাশার যে ব্যক্ত করেছে, তারা একটা নতুন দলের ভাবনা ক্রিয়েট করে ককরোচ জনতা পার্টি, এবং সেইটাকে তারা উৎসাহিত করছে। পাকিস্তান বেশি করে উৎসাহিত করছে, পাকিস্তান বেশি করে উৎসাহিত করছে। আর ইউএসএ, পাকিস্তান, ইউএসএ, বাংলাদেশ, এবং এই তিনটে দেশের সাথেই এই মুহূর্তে ভারতের সম্পর্ক যথেষ্ট নেতিবাচক। তাহলে কি এখানে ডিপ স্টেটের রোল আছে? তাহলে এখানে কি, অর্থাৎ ককরোচ জনতা পার্টি এই বিপুল যে মানে ফলোয়ার তৈরি করেছে, করে হইচই ফেলে দিয়েছে, তার পেছনে কোনো অভিসন্ধি আছে? পাকিস্তান কি ভারতবর্ষের মানে প্রশাসনিক ব্যবস্থাটাকে দুর্বল করে দিতে চায়, বা মানুষের মধ্যে সংশয় তৈরি করে দিতে চায়? তারা কি ভারতবর্ষের ইয়ং জেনারেশনটাকে বিপথে পরিচালিত করে একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, সেই কারণেই কি ককরোচ জনতা পার্টির ফলোয়ার বাড়িয়ে চলছে পাকিস্তান, বাংলাদেশ বা ইউএস এর মতন দেশ? না হলে কেন 140 কোটির দেশ ভারতবর্ষের ফলোয়ার মাত্র 9%, অথচ পাকিস্তানের ফলোয়ার হলো 49%? এটা আপনাদের কিন্তু গভীরভাবে বুঝতে হবে। কিন্তু একই সাথে এই ককরোচ জনতা পার্টি তারা বেশ কিছু দাবি দাবা রেখেছেন, বা তাদের কর্মসূচি রেখেছেন, যেগুলো খুব খুব ইন্টারেস্টিং কর্মসূচি আছে। এর মধ্যে পরিষ্কার করে ওনারা বলছেন, ওইটা ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নিয়ে একটা অভিযোগ আছে, ইয়ং জেনারেশনের মধ্যে সংশয় আছে যে মানে বিচারপতিরা মানে যখন বিচারকের আসনে বসেন, তারপরে তারা সরকারের হয়ে কথা বলেন, এবং রিটায়ারমেন্টের পরে তাদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়, রাজ্যসভায় চলে যায়। যেমন তোমায় বলি, যিনি এই দেশে রাম জন্মভূমি মামলায় রায় দিয়েছিলেন, গগৈ, বিচারপতি গগৈ, সেই গগৈকে কিন্তু বিজেপি সরকার রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠিয়ে দিয়েছিল। ফলে এইটা মানে ইয়ং জেনারেশন, না ইয়ং জেনারেশন এই প্রশ্নটা রাখছে, এই বিচারের কি মূল্য, যেখানে বিচারপতিরা রিটায়ারমেন্টের পরে সরকারের থেকে কোনো না কোনো সুযোগ পাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু লার্জার জায়গা থেকে যদি দেখো, তাহলে দেখবে যে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি গিয়ে সাংসদ হয়ে যাচ্ছে। তারপরে তোমার গিয়ে রাজীব কুমার, তুমি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হয়ে তারপরে সাংসদ হয়ে যাচ্ছেন রাজ্যসভায়। তার মানে উনি যখন রাজীব কুমার যখন কাজ করেছেন, তৃণমূলের হয়ে কাজ করেছেন। ফলে এই প্রশ্নটা জেনজির মাথায় ঢুকছে যে আমাদের বিচার কে করবে? যে বিচারপতিরা পদের জন্য রিটায়ারমেন্টের পরে চলে যাচ্ছে, তাদের বিচার কে করবে? ওই জন্য ওনারা দাবি রেখেছেন যে আফটার রিটায়ারমেন্ট কোনো ধরনের পদ নেওয়া যাবে না, তার মধ্যে স্পেসিফিক মেনশন করছেন রাজ্যসভায়। দ্বিতীয় হলো
এ- হ্যাঁ, বলছে যে এই যে আহ, তোমার গিয়ে আহ, এই এই এসআইআর হলো, এসআইআর এ এরা একদম স্পেসিফিক্যালি, আমি অভিজিতের মানে এর যে ফাউন্ডার অভিজিতের বক্তব্যটা আমি শুনছিলাম। অভিজিৎ পরিষ্কার করে ভারতবর্ষের সমস্ত চ্যানেলে বলেছে যে আমরা মনে করি ইলেকশন কমিশন তার ভূমিকা ইম্পার্শিয়াল নয়। ইলেকশন কমিশন যেভাবে এসআইআর এর নাম বাদ দিয়েছে পশ্চিমবাংলায়, ওরা স্পেসিফিক পশ্চিমবাংলার কথা বলেছে, পশ্চিমবাংলায় যেভাবে এসআইআর এর নাম বাদ গেছে, 27 লক্ষ লোক ভোট দিতে পারেনি, এই কনটেক্সটটা মাথায় রেখে বলেছে যে কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ফলে এইটা ওদের মানে ককরোচ জনতা পার্টির দ্বিতীয় দাবি হলো যে ভোটার তালিকা থেকে কোনো জেনুইন নাম বাদ দেওয়া যাবে না। ওয়েস্ট বেঙ্গল শুধু নয়, মমতা ব্যানার্জির যে হারটার কথা এই অভিজিতের মুখে শোনা গেছে, যে কেন মমতা ব্যানার্জি হারলো, এই এতজন মানুষকে ব্যাখ্যা বাইরে করেছেন। রেখে মমতা ব্যানার্জির নাম দিয়ে স্পেসিফিক হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল দিয়ে তিনি একটা ইন্টারভিউ আমিও দেখছিলাম, তিনি বলছেন। এবং সেই ইন্টারভিউতে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির ভোটের পার্থক্য ছিল 10%। এসআইআর করে এবং অন্যান্য উপায়ে এই 10%টাকে মেক আপ করে বিজেপি ক্ষমতা দখল করেছে। ফলে তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটাই কিন্তু এই ককরোচ জনতা পার্টির ভাবনার মধ্যে ফুটে উঠেছে। 50% রিজার্ভেশন ফর উইমেন, এরা প্রশ্ন করেছে যে মহিলাদের সংরক্ষণ বিধানসভা বা লোকসভাতে কেবল 33% দিলে হবে না, অর্ধেক আকাশের শেয়ার মহিলাদের জন্য দিতে হবে। ককরোচ জনতা পার্টি, নতুন যে পার্টি তৈরি হয়েছে, যে পার্টি ইনস্টাগ্রামে রয়েছে, সেই পার্টির একাধিক কর্মসূচি কথা তারা বলেছেন। ভোটার তালিকা থেকে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, রিটায়ারমেন্টের পরে কোনো বিচারপতিকে রাজ্যসভায় পাঠানো যাবে না, এবং সংরক্ষণ, মহিলাদের জন্য সংরক্ষণ, সেটা 1/3 নয়, 33% নয়, 50% সংরক্ষণের দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি। 50% এটাই এসারে এখানে একটা স্পেসিফিক করে বলেছে যে লোকসভার সংখ্যা না বাড়িয়ে, মানে এই যে লোকসভার সংখ্যা বাড়ানোর জন্য একটা প্রস্তাব আনা হয়েছিল, লোকসভার সংখ্যা না বাড়িয়ে যে আসনটা আছে তার মধ্যেই 50% মহিলাদের জন্য সংরক্ষিত করবে। একদম। এবং একই সাথে 4 নম্বর যে তাদের দাবিটা, সেটা কিন্তু আমরা, তুমি, আমি সবাই সমর্থন করব। সেটা হলো, বলছে ইন্ডিপেন্ডেন্ট একটা মিডিয়া চাই, গদি মিডিয়া নয়, মমতা মিডিয়াও নয়, মোদি মিডিয়াও নয়। কোনো শাসকের হয়ে শুধু প্রশ্ন করব আর শাসকের শুধু তারিফ করব, এরকম মিডিয়ার বিরুদ্ধে তারা কথা বলছেন। তাদের বক্তব্য, মানুষের যে জেনুইন কজ, মানুষের যে প্রকৃত চাহিদাগুলো, মানুষের যে আশাকাঙ্ক্ষা, সেটা জানি মিডিয়া প্রতিফলিত হয়, মিডিয়া জানি তুলে ধরে, মিডিয়া যাতে নিরপেক্ষভাবে কাজ করে, মানুষের জন্য কাজ করে, গদি বা মমতা মিডিয়া হিসাবে কাজ না করে, সেই দাবি কিন্তু এই ককরোচ জনতা পার্টি তুলে ধরেছে। দেন এরা বলছে যে যদি কোনো, ভাই, তুমি মানুষের ভোটে জিতবে আর মানুষের ভোটে জিতে তুমি অন্য দলে যোগদান করবে, এটা চলবে না। অর্থাৎ পরিষ্কার ওনাদের আরেকটা দাবি হলো যে যে কোনো মূল্যে আমাদের এটা রক্ষা, গণতন্ত্র যদি রক্ষা করতে হয়, তাহলে যে দলের প্রতীকে তুমি জিতলে, জয়ী হলে, মানুষ তোমাকে ভোট দিয়ে পাঠালো, তুমি সেটা বাজারে নিয়ে বিক্রি করতে পারো না। তোমার পথটা আমরা দেখেছি পশ্চিমবাংলায় মমতার শাসনকালে, যে কিভাবে পঞ্চায়েত, পুরসভা থেকে শুরু করে এমএলএ এমপিদেরকে কেনা, হাটে গরু বাছুরের মতন কেনা বেচা হয়েছে। আজ এখানে আছে, কালো ওখানে, মানে একদম। এদিক সেদিক আমরা পশ্চিমবঙ্গে প্রচুর ভাবে এই ককরোচ জনতা পার্টি কিন্তু পরিষ্কার করে দাবি জানাচ্ছে যে যদি কেউ দল বদল করে, তাহলে 20 বছর তাকে নির্বাচনের লড়াইয়ের থেকে বঞ্চিত করতে হবে। অর্থাৎ কেউ যদি, তুমি দল বদল করো, তুমি তৃণমূলের হয়ে জয়ী বা কংগ্রেসের হয়ে জয়ী হয়ে বিজেপিতে যোগদান করো, বা বিজেপির হয়ে মানে জয়ী হয়ে তুমি তৃণমূলে যোগদান করো, তাহলে 20 বছর তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। ফলে এই দাবিগুলো, এবং একই সাথে নিটের রেজাল্ট যেভাবে তুমি জানো, এবারও মানে নিটের রেজাল্টের অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, লিকেজ হয়ে গেছে,
সেটা নিয়ে কিন্তু ককরোচ জনতা পার্টি তারা কিন্তু তীব্র ব্যঙ্গাত্মক অবস্থান নিয়েছে। এবার এই জিনিসটা এর এর ইমপ্লিকেশন কি, মানে এই যে একটা পলিটিক্যাল পার্টি, ভার্চুয়াল পলিটিক্যাল পার্টি ইনস্টাগ্রামের মাধ্যমে প্রচুর পরিমাণে ফলোয়ার তৈরি করলো, বিজেপির থেকে বেশি ফলোয়ার, কংগ্রেসের থেকে বেশি ফলোয়ার, এর ভবিষ্যৎ কি? দেখো, যারা এর মধ্যে যুক্ত আছে তারা সমস্ত মেধা সম্পন্ন মানুষ, এবং এদের একটা অংশ এই অভিজিৎ, এ কিন্তু আম আদমি পার্টির সাথেও যুক্ত ছিল, অর্থাৎ আম আদমি পার্টির কর্ণধার হিসেবে কিন্তু এ কাজ করেছে। সোশ্যাল মিডিয়া কর্ণধার হিসেবে হ্যাঁ, ফলে এখানে কিন্তু আম আদমি পার্টি, মানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, এর মধ্যে আম আদমি পার্টি, তৃণমূলের একটা প্রভাব, কংগ্রেসের একটা প্রভাব আছে। অর্থাৎ এটা এই মানে ককরোচ জনতা পার্টি বেসিক্যালি অ্যান্টি বিজেপি পার্টি, মানে পুরাটিও ক্যাম্পেইন করছে আমরা দেখেছি। বিজেপির বিরুদ্ধেই কিন্তু এই পার্টিটা, আমি তোমায় বলছি, এই যে অভিজিৎ দীপকে, এই অভিজিৎ দীপকে বেস্টন ইউনিভার্সিটিতে আছেন, তার সঙ্গে পিয়ার গ্রুপ, মানে তার সঙ্গীরা আছেন এরকম 30 জন, এরাই মূলত ইনস্টাগ্রামে একটার পর একটা ভিডিও আপলোড করছে এবং ব্যাপক পরিমাণে ফলোয়ার হচ্ছে। কিন্তু আমি বলবো যে এই ককরোচ জনতা উন্নয়ন পার্টির সাথে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ আছে এইরকম রাজনৈতিক দলের মধ্যে আপ পার্টির একটা বড় প্রভাব আছে আমি মনে করি, তৃণমূলের একটা প্রভাব আছে, কংগ্রেসের একটা প্রভাব আছে। ফলে এটা বেসিক্যালি বিরোধীদের একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে, এবং অ্যান্টি বিজেপির যে ভয়েস, সেই অ্যান্টি বিজেপির ভয়েস থেকে এটা উঠে আসছে, এবং নরেন্দ্র মোদীর শাসনকালকে এরা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরছে, এবং এরা যে স্যাটায়ার তৈরি করছে সেই স্যাটায়ারটা কিন্তু চ্যালেঞ্জ করাটাই হলো বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই সরকার এই প্ল্যাটফর্মটায় মানে ভারতের কনটেক্সটে রেস্ট্রিকশন হয়ে গেছে, কিন্তু বাইরের থেকে ওই জন্য ফলোয়ার বাড়ছে। প্ল্যাটফর্মটা বা এই ওদের যে কাজকর্মগুলো সেটা, হ্যাঁ, মানে না, ওই ইনস্টাগ্রাম হ্যান্ডেল এটা কিছুটা হয়তো লিমিটেড করেছে বলেই আমি যতটুকু, মানে এক্সাক্ট শব্দটা আমি বলতে পারছি না, কিন্তু মানে দেয়ার ইজ সাম রেস্ট্রিকশন অন দিস ম্যাটার। ইফ ইট ইজ সো, তাহলে কিন্তু আমি বলছি যতই তুমি এটা মুখ বন্ধ করবে, যদি কাউন্টার করতে চাও তাহলে তুমি পারবে, যদি কাউন্টার না করতে চাও তাহলে স্টপ করতে চাও তাহলে আরো ক্ষোভের বহিঃপ্রকাশটা আরো ভয়ঙ্কর আকার নেবে। একদম। এই কারণে এর একটা রাইভাল গ্রুপও আবার তৈরি হয়ে গেছে। এর রাইভাল গ্রুপটা কি তৈরি হয়েছে? এর রাইভাল গ্রুপটা হচ্ছে ন্যাশনাল প্যারাসাইট ফ্রন্ট, এনপিএফ, অর্থাৎ ককরোচ জনতা পার্টি, তার প্রতিদ্বন্দ্বী দলের নাম হলো ন্যাশনাল প্যারাসাইট ফ্রন্ট, এনপিএফ, যারা ককরোচ পার্টির তরফ থেকে যে ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে, যেভাবে ভারতবর্ষের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হচ্ছে, তার বিরুদ্ধে আবার এই ন্যাশনাল প্যারাসাইট ফ্রন্ট, এনপিএফ, আরেকটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে কিন্তু ককরোচ জনতা পার্টির বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে, চ্যালেঞ্জ করা হচ্ছে, বিকল্প ভাবনাও সামনে রাখা হচ্ছে। ফলে দেখো, একজন সমাজবিজ্ঞানের ছাত্র তৃণমূল বিজেপির বাইরেও, আমি এটাকে 4টে ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হলো যে দেখো, প্রধান বিচারপতি ক্ল্যারিফিকেশন করেছেন, তার প্রতি সম্মান জানিয়েই বলছি, এই ঘটনাটা প্রমাণ করে যে আমাদের জেন জি, অর্থাৎ ইয়ং জেনারেশন যারা আছে, তাদের প্রতি কিন্তু আমাদের অনেক বেশি সংবেদনশীল হতে হবে, কারণ সত্যি তাদের চাকরি নেই, আজকে পড়াশোনা করে তারা বেকার, তারা হতাশ, তারা কোনো দিশা পাচ্ছে না। ফলে এই অবস্থায় অন্তত এই ঘটনাটাতে আমি তো শিক্ষা নিলাম যে আমার ছাত্রদের প্রতি আমার সংবেদনশীলতা আরো 100 গুণ বাড়াতে হবে। আমি প্রত্যেক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেক মানে যারা পলিটিশিয়ান, যারা তোমাদের মতো সাংবাদিক, প্রত্যেককে অনুরোধ করব যে জেন জি, অল্প বয়সী ছেলেদের প্রতি জানি আমরা অনেক বেশি সংবেদনশীল থাকি, দায়বদ্ধ থাকি, নাহলে ওখান থেকে কিন্তু স্পার্ক করতে পারে, ওখান থেকেই কিন্তু অগ্নিপাত ঘটে যেতে পারে, আগ্নেয়গিরি বিস্ফোরণ হতে পারে। দ্বিতীয় যেটা,
এইটা ভাবার একটা জায়গা আছে যে আমাদের যে শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা চলছে সেগুলোকে নিয়ে ব্যঙ্গাত্মক করবার সুযোগ কেন ঘটছে। নিশ্চয়ই আমাদের কিছু আইন বা কিছু নিয়ম নীতি তৈরি করা দরকার। একজন বিচারপতি তার পদ ছাড়বার পরে সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিলাম বা লোকসভায় পাঠিয়ে দিলাম, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। অন্তত পক্ষে কুলিং পিরিয়ড 5 বছর দেওয়া উচিত। এটা বিচারপতি হতে পারেন, তিনি ডাইরেক্টর জেনারেল পুলিশ রাজীব কুমারের মতন ব্যক্তি হতে পারেন। যারা এই ধরনের উচ্চ পদে থাকবেন তাদের অন্য আরেকটা রিটায়ারমেন্টের পরে একটা পুরস্কার দেওয়ার আগে অন্তত 5 বছর কুলিং পিরিয়ড তাদের থাকা উচিত। এটা তাই ইঙ্গিত করে। থার্ড যেটা আমি বলবো যে দেখো আমাদের সোশ্যাল মিডিয়ার পাওয়ার কোন লেভেলে গেছে। নরেন্দ্র মোদী ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে তাদের রিচ তাদের রিচ নিশ্চিত করবার জন্য তাদের একটা প্রফেশনাল টিম আছে, তুমিও জানো আমিও জানি। সব দলেরই আছে, সব দলেরই সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালদেরকে যুক্ত করা হয়েছে। সেই প্রফেশনালরা বছরকে বছর চেষ্টা করে ইনস্টাগ্রামে মানে বিজেপির জন্য মানে বলা যায় 80 লাখ মানে ফলোয়ার তৈরি করতে পারছে ইনস্টাগ্রামে। আর সেখানে একটা ইমোশনাল টাচ দিয়ে ককরোচ জনতা পার্টি যেভাবে তারা মাত্র 6 দিনের মধ্যে 2,40,00,000 ফলোয়ার তৈরি করলো বিজেপি এবং কংগ্রেসের টুইটার মানে ইনস্টাগ্রামের ফলোয়ারশিপকে হারিয়ে। এটা কিন্তু বুঝতে হবে দিনের শেষে ইমোশন পলিটিক্সে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং লাস্ট কথা আমি বলবো, আপনি এটা সবসময় বলেন যে যে যত ইমোশনাল টাচ করতে পারবে সে তত গেন হয়। একদম তুমি লক্ষ্য করলে যে 2024-26 নির্বাচনে ঝালমুড়ি থেকে শুরু করে বোর্ডে বসে তারপরে মানে মেয়েদের প্রতি যে বার্তা নরেন্দ্র মোদী দিলেন বা শুভেন্দু অধিকারী যে বার্তা দিলেন, যেভাবে ইমোশনাল, এবার তো ইমোশনটা মোদির পক্ষে ছিল, মমতার পক্ষে তো ছিল না। ফলে রাজনীতিতে ইমোশন বিরাট গুরুত্বপূর্ণ। আপনি এটা সবসময় বলেন ফার্স্ট ক্রাইটেরিয়া ইমোশন কে কত চার্জ করতে পারে। ইমোশনের মাধ্যমে মানুষকে কানেক্ট করা যায়। ফলে ককরোচ জনতা পার্টি সেটা সক্ষম হয়েছে মানুষকে যুক্ত করতে। প্রফেশনালদেরকে তারা হারিয়ে দিয়েছে। বিজেপির প্রফেশনালরা কংগ্রেসের প্রফেশনালরা তাদের কাছে হেরে গেল 6 দিনের মধ্যে, কারণ ইমোশনালি তারা চার্জ করতে পেরেছে। এবং ফাইনালি যে কথাটা বলবো যে এর পেছনে সত্যি ডিপ স্টেট আছে কিনা, আমাদের অ্যানালিসিসে আসলো যে পাকিস্তান কেন মানে 49 জন, অর্থাৎ এদের যে মোট ফলোয়ার তার 49% পাকিস্তানি থেকে, আমেরিকা থেকে এবং তোমার গিয়ে বাংলাদেশ থেকে। 3টে রাষ্ট্রের সাথেই আমাদের এই মুহূর্তে সম্পর্ক খারাপ। সত্যি কোনো ডিপ স্টেটের মধ্যে ইনভলভ আছে কিনা ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থির করার জন্য, সেটাও সরকারের দেখা উচিত।